হ্যালো বন্ধুরা, আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর্টস উইথ বিডি চ্যানেলে আমার সকল বন্ধু, আমার সকল ছাত্রছাত্রী ও যারা সাবস্ক্রাইবার আছো বা যারা নন সাবস্ক্রাইবার এখন সাবস্ক্রাইব করোনি, তাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, এই আশা রেখেই আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। দেখো বন্ধুরা, ইতিপূর্বে আমি কারকের যে কতগুলো পর্ব এই আমার চ্যানেলে আপলোড করেছিলাম, সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম কারক কাকে বলে, কিভাবে কারক আমাদের বার করতে হয়, যে মানে কর্তৃ কর্ম করণ অপাদান অধিকরণ বার করতে হয়। সেই মানে আমরা ওটা জেনেছিলাম একটা ভিডিওয়ে আমরা জেনেছি যে কিভাবে কর্তৃকারকের ভাগ সম্পর্কে, একটা ভিডিওয়ে আমরা জেনেছি কর্মকারকের ভাগ সম্পর্কে বন্ধুরা। তো তোমাদের সামনে বন্ধুরা আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছি আমার এই চ্যানেলে। তোমরা সকলেই কিন্তু দেখতে থাকো, সঙ্গে থেকো চ্যানেলটিকে, এবং কখনোই কিন্তু ভিডিওগুলো তোমরা স্কিপ করে করে বা কেটে কেটে দেখবে না। স্কিপ করে করে বা কেটে কেটে দেখলে কি হয় না, আমাদের যে পরিপূর্ণ দেখাটা, বোঝার বিষয়টা, সেটা আমরা এড়িয়ে যাই। মেন জায়গাগুলো আমরা স্কিপ করে গেলে আমরা বুঝতে পারবো না। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দিও। তাতে কি হয়, এই চ্যানেলে আগামী কোনো দিন যদি ভিডিও পাবলিশ করা হয়, তাহলে সবার আগে খুব দ্রুততার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এই আশা রেখেই আমি আমার আজকে নতুন ভিডিওর পর্ব, কারক বিভক্তির যে পরবর্তী পর্ব, সেটা আজকে শুরু করছি। বন্ধুরা, ইতিপূর্বে আমরা কর্তৃকারকের ভাগ, কর্মকারকের ভাগ জেনে ফেলেছি। তো আজকে আমরা কারকেরই অন্য একটা ভাগ, মানে করণ কারক যেটাকে বলা হয়, সেই করণ কারকের সংজ্ঞা এবং তার উদাহরণ ও তার যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব বা তোমাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরবো। তোমরা অবশ্যই সাথে থেকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি বোর্ডে করণ কারক আমি হেডিং করেছি। তো আমাকে জানতে হবে আগে করণ কারক কাকে বলে। তো করণ কারক কাকে বলে এটা আমাদের জানতে হবে। জানলেই কিন্তু আমাদের কিন্তু এর উত্তরটা আমরা পেয়ে যাব, বা কীভাবে করণ কারক হয় কেন সেটা আমরা জেনে যাব। তো আমরা করি কি, সংজ্ঞা যদি কি হলে হয়, সংজ্ঞা যদি বলা হয় যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকেই কিন্তু বলা হয় বন্ধুরা করণ কারক। আবারও বলছি, কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে বন্ধুরা, তাকে বলা হয় করণ কারক। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে করণ কারক একটা আমাদের উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একটা বিষয় যদি লেখা হয় যে জাতি দিয়ে, বা আমি যদি লিখি যে রাম পেন দিয়ে লেখে, তাহলে বন্ধুরা এই বাক্যটার মধ্যে আমাকে কর্তা কর্ম ক্রিয়া খুঁজতে হবে। যদি আমরা কর্তা কর্ম ক্রিয়া খুঁজে পাই, তাহলে দেখব তারপর আমরা যে কর্তা কার সাহায্যে তার ক্রিয়াটা সম্পন্ন করছে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তোমরা দেখো, কর্তা আমি পেয়েছি রাম এখানে কর্তা। ক্রিয়া কি পেলাম? ক্রিয়া পেলাম হচ্ছে লেখে, এবং অবশ্যই কিন্তু আমরা পেয়েছি করণ পদ, মানে কার সাহায্যে ক্রিয়াটা করছে না, এখানে পেনের সাহায্যে ক্রিয়াটা করছে, তো পেনের সাহায্যে। এবং আমরা এমনিতেই জানি, যে শিখিয়েছি প্রথম ভিডিওয়, যে করণ কারকের দ্বারা দিয়া কর্তৃক থাকলে করণ কারক হয়। সেহেতু পেন দিয়ে যদি পরীক্ষায় আন্ডারলাইন দেয়, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে পেনটা হচ্ছে করণ কারক, এবং যেহেতু দিয়ে পর্যন্ত আন্ডারলাইন করা রয়েছে, সেহেতু আমরা লিখব হচ্ছে করণ কারকের দিয়া অনুসর্গ বা দিয়ে অনুসর্গ, করণ কারকে দিয়ে অনুসর্গ। এবার বন্ধুরা কথা হচ্ছে, আগে আমরা বিভক্তি করছিলাম, এ কে রে তে বিভক্তি, এক্ষেত্রে আমরা অনুসর্গ বসালাম। কথা হচ্ছে বিভক্তি আর অনুসর্গ কি, একটা কথা মাথায় রাখবে, যে বিভক্তি কিন্তু সর্বদা শব্দের পরে বসে এবং শব্দের সঙ্গে জুড়ে বসে। তো
কারণ বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, বিভক্তি একটা পরাধীন, এ স্বাধীনভাবে বসতে পারে না, এটুকু মনে রাখলেই হবে। যেমন একে রেতে। অন্যদিকে অনুসর্গ, অনুসর্গ কিন্তু শব্দের আগেও বসে আবার শব্দের পরেও বসে, এবং অনুসর্গ স্বাধীনভাবে বসতে পারে, অনুসর্গের নিজস্ব একটা অর্থ আছে। তাহলে আমাদের যদি পরীক্ষায় দিয়ে থাকে যে বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো, তাহলে কিন্তু বন্ধুরা আমি এই যে বললাম এ থেকে পার্থক্য কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। কী লিখতে পারি না, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে, বিভক্তি স্বাধীন নয় পরাধীন, অনুসর্গ স্বাধীন। আর কি না, বিভক্তি শব্দের সঙ্গে জুড়ে বসে আর অনুসর্গ শব্দের সঙ্গে জুড়ে বসে না। তাহলে আমার তিনটে পার্থক্য হয়ে গেল। যদি আমাদের 1 নম্বরের দেবে, আমাদের একটা লিখলেই হয়ে যাবে, তবু আমরা তিনটে জেনে রাখলাম। তো এবার আমরা যাব হচ্ছে করণ কারকের যে বিভিন্ন ভাগ, সেটা তার আগে তোমরা একবার বোর্ডটা দেখে নাও। বুঝলাম। আমরা এবার যাব হচ্ছে করণ কারকের যে ভাগ, সেই ভাগের মধ্যে প্রথম যে ভাগটা আছে সেটা আমাদের আগে জেনে নিই, তারপর আমরা পরবর্তী ভাগে যাব। প্রথম যে ভাগটা রয়েছে করণ কারকে বন্ধুরা, সেটা হচ্ছে যন্ত্রাত্মককরণ। যন্ত্রাত্মককরণ, তোমরা পয়েন্ট থেকে বুঝতে পারছো যে এটা কিভাবে, মানে কি বলতে চাইছে। যন্ত্রাত্মককরণ মানে অর্থাৎ যে কোনো কাজ যদি কোনো যন্ত্র বা কোনো মেশিনপাতির সাহায্যে করা হয়, তখন সেটাকে আমরা বলি যন্ত্রাত্মককরণ। ধরো আমি পেন দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে পেনটা হচ্ছে এখানে কিন্তু একটা যন্ত্র কাজ করছে। বা আমি জাঁতি দিয়ে সুপারি কাটি, জাঁতিটা কিন্তু একটা যন্ত্রের কাজ করছে। কিংবা কাঁচি দিয়ে চুল কাটা হয়, সেক্ষেত্রে কিন্তু কাঁচিটা কিন্তু একটা যন্ত্রের কাজ করছে। সুতরাং যে কোনো কাজ যখন আমরা কোনো যন্ত্রের সাহায্যে করব, তখন তাকে বলা হয় যন্ত্রাত্মককরণ। তাহলে এখানে যদি আমি একটা উদাহরণ লিখি যে ছুরি দিয়ে ফল কাটা হয়, ছুরি দিয়ে ফল কাটা হয়, তাহলে বন্ধুরা দেখো এই বাক্যটার মধ্যে কর্তা কর্মক্রিয়া কোনটা না, কর্তা হচ্ছে কর্তা কর্মক্রিয়া কি না, এখানে হচ্ছে কর্তা কর্মক্রিয়া, তোমরা খুঁজে বার করো, দেখো পারবে। তো এখানে কর্তা কিন্তু উহ্য রয়েছে, কিন্তু এখানে আমাদের করণ পদ দাঁড়িয়ে রয়েছে। করণ পদ কোনটা, পরীক্ষা এটা আন্ডারলাইন দিয়ে দেবে, এটা করণ পদ। আর এখানে এটা কর্মপদ ফল, আর কাটা হয় হচ্ছে আমরা কি জানি ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ যদি এটা হলো, আমি আবারও কি বলেছি যে ক্রিয়া যার মানে ক্রিয়া যে যন্ত্রের সাহায্যে সম্পন্ন হবে। এখানে ক্রিয়া কোনটা, কাটা হচ্ছে, কি কাটা হচ্ছে না ফল কাটা হচ্ছে, ফলটা হচ্ছে কর্ম। তাহলে ক্রিয়াটা কার সাহায্যে সম্পন্ন হচ্ছে বন্ধুরা, কোন যন্ত্রের সাহায্যে, ছুরি যন্ত্রের সাহায্যে বা ছুরি নামক যন্ত্রের সাহায্যে। তাহলে এক্ষেত্রে কিন্তু ছুরিটা হবে যন্ত্রাত্মককরণ। তাহলে পরীক্ষার ক্ষেত্রে যদি এরকম দেয়, আমরা যন্ত্রাত্মককরণ যদি নাও লিখি, যদি কারক বিভক্তি বলে, যদি বলে কারক কোন ভাগের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই লিখতে হবে যন্ত্রাত্মককরণ। আর যদি বলে এটাকে কারক বিভক্তি করো নর্মালি, তাহলে আমরা লিখবো হচ্ছে করণ কারকের দিয়ে অনুসর্গ। বোর্ডটাকে দেখো না, আমি পরের ধাপে যাচ্ছি, বা পরের আমি যে ভাগটা আছে সেই ভাগটায় যাব। এটা মুছলাম। পরের যে ভাগটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে হেতুবাচককরণ। এই হেতুবাচককরণ হয়কা তয়াস্য, হেতুবাচককরণ, এই হেতু মানেটা জানলেই কিন্তু বন্ধুরা আমাদের হয়ে যাবে। হেতু মানে হচ্ছে কারণ, অর্থাৎ কোন কারণের জন্য, অর্থাৎ মেয়েটি হাসছে, মেয়েটা হাসছে মানে হচ্ছে সেটা কোনো কারণের জন্য হাসছে, তবেই তার হাসিটা পাচ্ছে, সেখানে হচ্ছে হেতু। কেউ কাঁদছে, কোনো কারণের জন্যই কেউ কাঁদছে, তাকে কেউ মেরেছে, তাকে কেউ আঘাত দিয়েছে, এই জন্যই সেই হেতুর জন্যই সে কিন্তু কাঁদছে। তাহলে হেতু মানে কি বললাম, কারণ। অর্থাৎ কি না, যে করণ কারকে হেতু, অর্থাৎ আমরা কি বলবো, বা হেতুবাচক করণ বসে, বা সুখ দুঃখ হাসি কান্না বোঝায়, সেই বাক্যকে আমরা বলতে পারি হেতুবাচক করণ। যেমন আমি যদি বলি মেয়েটি আনন্দে হাসছে, মেয়েটি আনন্দে হাসছে, তাহলে বন্ধুরা এই বাক্যটির মধ্যে তোমরা দেখো যে মেয়েটি কর্তা, আনন্দ হচ্ছে একটা হেতুবাচক পদ, বা আর ক্রিয়া হচ্ছে হাসছে। তাহলে মেয়েটি কেন হাসছে, কোন হেতুর জন্য হাসছে, আনন্দের জন্য, নিশ্চয়ই এটা একটা হেতু, তবেই তার হাসিটা পাচ্ছে।
সুতরাং এখানে আনন্দ যদি পরীক্ষায় আন্ডারলাইন দেয় তাহলে আমরা লিখব, যদি বলে করণ কারকের কোন ভাগের মধ্যে পড়ছে, আবারও বলছে যদি বলে করণ কারকের কোন ভাগের মধ্যে পড়ছে তবেই আমরা লিখবো যে এটা হেতুবাচক ভাগের মধ্যে পড়ছে। নচেত যদি বলে শুধু কারক বিভক্তি করো তাহলে আমরা লিখে দেবো করণ কারকে এ বিভক্তি হবে। দেখে নাও এবার আমি পরের ভাগটায় যাব। বুঝলাম এটা। নেক্সট হচ্ছে বন্ধুরা পরের যে ভাগটা রয়েছে আমাদের সেটা হচ্ছে উপায়ত্তককরণ। উপায়ত্তককরণ এটার মানে কি, অর্থাৎ কোন উপায়ের সাহায্যে আমি কাজটা করছি তখন তাকে বলা হয় উপায়ত্তকরণ। অর্থাৎ বাক্যে যে উপায়ের সাহায্যে ক্রিয়া কাজটা সম্পন্ন করে তাকে বলা হচ্ছে উপায়ত্তকরণ। যেমন ব্যায়ামে শরীর ভালো হয়। তাহলে স্বভাবতই প্রশ্ন আসছে কি আমার সামনে, যে কি করলে কোন উপায়ের সাহায্যে আমার শরীরটা ভালো হয়। তাহলে সেক্ষেত্রে কী প্রশ্ন পাচ্ছি আমরা, উত্তর পাচ্ছি না ব্যায়াম করলে। তাহলে আমি যদি লিখি যে ব্যায়ামে শরীর ভালো হয়, ব্যায়ামে শরীর ভালো হয়, তাহলে বন্ধুরা দেখো যে শরীর ভালো রাখার এখানে উপায় কোনটা, ব্যায়াম। যদি না ব্যায়াম করি তাহলে কিন্তু শরীর খারাপ হবে। তাই শরীর ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে ব্যায়াম। সেক্ষেত্রে পরীক্ষায় তোমায় এটাই আন্ডারলাইন দেবে, তখন তোমার লিখতে হবে উপায়ত্তকরণ। আর যদি আবারও বলছি যদি বলে নর্মালি কারক বিভক্তি করো তাহলে কিন্তু টোটালি তোমার লিখে দেবে করণ কারকের এই বিভক্তি, মিটে গেল। আর যদি বলে কোন ভাগ তাহলে উপায়ত্তকরণ ভাগ। দেখে নাও আমি পরের ভাগটা আসছি। এটা মুছলাম, পরেরটা আসছে এবার। নেক্সট হচ্ছে বন্ধুরা সমধাতুজকরণ। এটা খুব ইজি, কারণ ইতিপূর্বে আমরা সমধাতুজ কর্তা করেছি এবং সমধাতুজ কর্ম করেছি, তাই এটা বোঝার কোনো আর অসুবিধা হবে বলে মনে হয় না। তাহলে আগের কর্তা বা সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্ম, ওর ক্ষেত্রে আমরা সংজ্ঞা কী করেছিলাম না, যে কারকে ক্রিয়াপদ এবং কর্তাপদ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। আবার সমধাতুজ কর্মর ক্ষেত্রে কী করেছিলাম, যে কারকে বা যে কর্মকারকে কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। কিন্তু এক্ষেত্রে সংজ্ঞাটা হবে যে করণকারকে করণপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ করণ। আবারও বলছি, যে করণকারকে করণপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ করণ। যেমন বন্ধুরা আমি যদি এখানে লিখি যে ঝাড়ন দিয়ে বিছানাটা ঝেড়ে দাও, ঝাড়ন দিয়ে বিছানাটা ঝেড়ে দাও, তাহলে বন্ধুরা তোমরা একবার দেখো যে এখানে করণপদ কোনটা, না যেহেতু ঝাড়ন এটা কোনো যন্ত্রাংশ বোঝাচ্ছে বা কোনো একটা দ্রব্য বোঝাচ্ছে, সেটা দিয়ে আমি কাজটা করছি, সুতরাং ঝাড়নটা হচ্ছে করণপদ। আর তাহলে ক্রিয়াপদ কোনটা বন্ধুরা, ক্রিয়াপদ হচ্ছে ঝেড়ে দাও, অর্থাৎ এটা ক্রিয়া। এবার দেখো যে ঝাড়ন আর ঝেড়ে, এই যে ঝাড়ন আর ঝেড়ে দুটো কিন্তু একই ক্রিয়া থেকে আসছে, সেটা ক্রিয়াটার নাম কি, ঝাড় ধাতু। অর্থাৎ ঝাড় ধাতু থেকে আসছে বা একই ক্রিয়াপদ থেকে, ভুল বলছি, একই ধাতু থেকে আসছে, ঝাড় ধাতু থেকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় সমধাতুজ করণ। এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে ঝাড়ন, কখনো কিন্তু ঝেড়ে হবে না, মাথায় রাখবে, ঝাড়নটা হবে অ্যান্সার। তাহলে কী লিখবে না, যে করণকারকে করণপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় সেই করণকারককে আমরা বলি সমধাতুজ করণ। আমার বোর্ডটা দেখে নাও। এটা হয়ে গেলে আমি চেষ্টা করব আজকে আর একটা কারকের ভাগ দেখিয়ে দিতে, তবে এরও এখনও ভাগ বাকি রয়েছে কি না একবার তোমরা তার আগে একবার দেখে নাও। যে যদি এইগুলো বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর অপেক্ষায় রইলাম। যে কারো যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে, কোনো রকম লজ্জা না পেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটার সমাধান করার। আর এর সঙ্গে আমি এটাও বলে রাখি, যদি আমার পড়ানোর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে
সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আমি সব জানি এটা এমন কোনো কথা হতে পারে না, আমারও ভুলচুক হয়, তোমাদেরও ভুলচুক হয়। সুতরাং যে জায়গাটা ভুল হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি আমার ভুলটা কিন্তু শুধরে নেবার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে করণ কারকের এই ভাগটা গেল। এখন আমাদের কিছু ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমরা দেখব। এটা বুঝলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা লক্ষণাত্মককরণ। লক্ষণাত্মককরণ, লক্ষণ মানে কি? চিহ্ন। অর্থাৎ কি না, যে করণ কারকে যে চিহ্নের দ্বারা বা যে বিশেষ গুণটির দ্বারা আমরা কোনো একটা মানে পশু পাখি হোক মানুষ হোক তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, তাকে বলা হচ্ছে কি লক্ষণাত্মককরণ। অর্থাৎ যে চিহ্নের সাহায্যে যে করণপদ ওটা চিহ্নিত করছে। যেমন শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, তাহলে বিড়ালটাকে মানে বিড়ালটাকে শিকারি তাকে চিহ্ন কী করে? গোঁফ দ্বারা। অর্থাৎ শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। গেরুয়া বস্ত্রে সন্ন্যাসী চেনা যায়, তাহলে ওটা যে সন্ন্যাসী আমি বুঝছি কি দেখে? কোন চিহ্ন দেখে? ওর গেরুয়া বস্ত্র দেখে। তাহলে বন্ধুরা আমি একটা উদাহরণ লিখলাম যে শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। শিকারি বিড়াল গোঁফে গোঁফে চেনা যায়। তাহলে বন্ধুরা বিড়ালকে মানে যে শিকারি বিড়ালটাকে আমার চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে একমাত্র গোঁফ। অর্থাৎ এই গোঁফ দেখে আমি বুঝবো যে বিড়ালটা শিকারি না শিকারি নয়। সুতরাং তাহলে শিকারি বিড়ালটাকে আমি চিহ্নিত করছি কি দিয়ে? গোঁফ দ্বারা। তাহলে এখানে কিন্তু দ্বারা দিয়া কর্তৃক বাক্যের মধ্যে একবারও লেখা নেই, কিন্তু উজ্জ্ব আছে, আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে বা ধরে নিতে হবে। তো সেই হিসাবে গোঁফ দ্বারা যখন আমরা শিকারি বিড়ালকে চিনছি, তা সেক্ষেত্রে আমরা উত্তর করবো কি লক্ষণাত্মককরণ। আর নচে যদি ভাগ না চায়, আবারও বলছি ভাগ না চাইলে কখনো ভাগ লেখার প্রয়োজন নেই। যদি বলে শুধু কারক বিভক্তি করো তাহলে আমরা লিখে দেবো করণ কারক এ বিভক্তি, আর যদি ভাগ চায় তবেই আমরা লিখবো লক্ষণাত্মককরণ। দেখে নাও একবার, পরেরটায় আমি আসছি আবার। আচ্ছা, এটা মুছলাম বন্ধুরা। পরের যে ভাগটা আসছে সেটা হচ্ছে কালাত্মককরণ। কালাত্মককরণ চেষ্টা করবো আজকে আর একটা কারকের ভাগ দেওয়ার, দেখা যাক কতদূর কি হয়। তো কালাত্মককরণ কি না, যে করণ পদের সাহায্যে কি হচ্ছে না, যে করণ পদের সাহায্যে আমরা সময় বা কাল নির্ণয় করতে পারি। যে করণ পদের সাহায্যে আমরা সময় বা কাল নির্ণয় করতে পারি তাকেই কিন্তু আমরা বলি কি কালাত্মককরণ। আবারও বলছি, যে করণ পদের সাহায্যে আমরা সময় বা কাল নির্ণয় করি তাকে আমরা বলি কালাত্মককরণ। যেমন একটা যদি উদাহরণ দিই আমি এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি বলতে চাইছি। না, ছেলেটি 100 দিনের কাজ করছে। ছেলেটি 100 দিনের কাজ করছে। তাহলে বন্ধুরা এই যে কালাত্মককরণ কি বললাম, যে করণ পদের সাহায্যে সময় বা কাল নির্ণয় করা হয় বা কাল নির্ণয় করা যায়, তাহলে এখানে কোনটার সাহায্যে আমরা কাল নির্ণয় করছি বা সময়? 100 দিনের সাহায্যে। সুতরাং 100 দিনটা হচ্ছে আমাদের কালাত্মককরণ পদ। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও একবার। এটা বুঝলাম। নেক্সট যে ভাগটায় আসবো আমরা, সেই ভাগটা হচ্ছে আমাদের বিপসা সূচককরণ। নেক্সট ভাগটায় আসবো আমরা বিপসা সূচককরণ। বয়ে দীর্ঘই পয়ে দন্ত সহায়িকা, বিপসা সূচককরণ। এর পূর্বে আমি কি বলেছিলাম? বিপসা মানে কি? বারবার। অর্থাৎ সেক্ষেত্রে বলেছিলাম আমি একই কর্মপদ যদি বারবার বসে তখন তাকে বলা হয় কর্মের বিপসা। আর এক্ষেত্রে সংজ্ঞাটা একটু পাল্টে যাবে, প্রায় একই। এক্ষেত্রে বলবো একই করণপদ যদি পাশাপাশি দুবার বসে তখন তাকে বলা হচ্ছে করণে বিপসা বা বিপসা সূচককরণ। কি বললাম? একই করণপদ যদি পাশাপাশি দুবার বসে তখন তাকে আমরা বলি বিপসা সূচককরণ বা করণে বিপসা। যেমন আমি একটা উদাহরণ নিলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা বিপসা সূচককরণ হচ্ছে। দেখো, তারায় তারায় ভরা আকাশ। তারায় 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 ভরা আকাশ। ভালো করে দেখে নাও বন্ধুরা কি লিখছি, তারায় তারায় ভরা আকাশ। তাহলে বন্ধুরা দেখো,
পরীক্ষায় যদি এটাই আন্ডারলাইন দেয়, মানে একই করণ পদ পাশাপাশি দুবার আছে, একমাত্র তারায় তারায়, তাহলে পরীক্ষায় যদি এটা আন্ডারলাইন দেয় আমরা কি লিখবো? খুব সহজে লিখতে পারবো, না এটা বিপসা সূচক করণ। তো কিভাবে হচ্ছে না, তারার দ্বারা, তারার দ্বারা আকাশটা ভরা আছে, এই হিসেবে আমরা করব কি, করণে বিপসা বা বিপসা সূচক করণ। আর নয় যে বললাম আবার যদি বলে তাহলে করণ কারকে আমাদের অনুসারী বিভক্তি, এইভাবে আমরা করে নেব। তো দেখে নাও, এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে তোমার করণ কারকের ভাগগুলো। তো করণ কারকের ভাগ আমাদের এই পর্যন্তই, চেষ্টা করছি পরে একটা ভাগ আলোচনার মধ্যে নিয়ে আসার। তবে তোমরা জানিও যে কেমন লাগছে কমেন্ট বক্সে, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। তবে খারাপটা আমি জানতে চাইছি, কারণ খারাপটা কমেন্ট বক্সে জানালে যে কোন দিকটা খারাপ হচ্ছে, আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, বা তোমরা বুঝতে পারছো কিনা, বা সিস্টেমটা আমাকে পরিবর্তন করতে হবে কিনা, এই ধরনের এগুলো আমাকে যদি কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি চেষ্টা করব যে আরও একটু উন্নতি করার। কারণ আমি চাই তোমাদের আরও পড়াশোনার উন্নতি হোক বা তোমরা আরও সফল হও। তো তাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোন কোন জিনিসগুলো আমাকে একটু মডিফাই করতে হবে, বা আমার কোথায় ভুল হচ্ছে, ভুলটা একটু সংশোধন করতে হবে, এটা আমাকে অবশ্যই জানিও। ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই কমেন্ট বক্সে এই কথাগুলো জানাবে, ভালো হলেও জানাবে। আর আমি চাইবো বেশি করে খারাপটা জানাও, যে এই দিকটা খারাপ হচ্ছে, এটা একটু ভালো করে বললে বা একটু ভালো করে বোঝালে আর একটু ভালো হয়, বা এই দিকটা ভুল হচ্ছে, এটা ঠিক পড়ানো হচ্ছে না, আমাকে জানাতে পারো, অসুবিধা নাই। এটা বুঝলাম বন্ধুরা। তাহলে আমি পরবর্তী যে কারকটা আসছে আমি সেই ভাগে চলে যাব। পরবর্তী ভাগটা আমি তোমাদের শেখাবো হচ্ছে একেবারে অপাদান কারকে চলে যাই। আমি লাস্টে একদম নিমিত্ত কারকটা শেখাবো, অপাদান কারক। তাহলে বন্ধুরা, অপাদান কারকে আমি প্রথম যখন শেখাচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম, না থেকে, হইতে, এইগুলো যদি বাক্যের মধ্যে থাকে বা এইগুলো যদি ক্রিয়াপদকে প্রশ্ন করা হয়, যে উত্তর পাই তখন কিন্তু আমরা অপাদান পদ পাই, এবং অপাদান পদেরই অপাদান কারক হয়, এটা আমি বলেছিলাম। তো এবার কথা হচ্ছে অপাদান কারক এবং এর যে ভাগ, এই ভাগগুলোই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু বন্ধুরা। তো অ্যাকচুয়ালি যার থেকে পতন, ভয়, কি বললাম, যার থেকে পতন, ভয়, গমন, গ্রহণ ইত্যাদি বোঝায়, যার থেকে ভয়, পতন, গমন, ভ্রমণ ইত্যাদি বোঝায়, বা কোনো কিছু হইতে বোঝায়, এই গাছ হইতে পাতা পড়ে ইত্যাদি, এই ধরনের যদি বোঝায় তাহলে কিন্তু অপাদান কারক হয়ে থাকে, আর অপাদান পদেরই অপাদান কারক হয়। যেমন আমি এখানে যদি লিখি ট্রেনটি হাওড়া ছাড়লো, ট্রেনটি হাওড়া ছাড়লো, তাহলে বন্ধুরা তোমরা দেখো এখানে কিন্তু কোথাও অপাদান পদের যে ট্রেডমার্ক, যেটা চিনব থেকে, হইতে, বাক্যের মধ্যে কিন্তু কোথাও দেওয়া নেই। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা অপাদান পদ হচ্ছে? না, এটা বোঝার উপায় হচ্ছে এখানে থেকে, হইতে একটা উহ্য আছে। যখন প্রশ্ন করব ক্রিয়াপদকে ধরে, তখনই দেখবে আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে আসছে। তো তোমরা নিজেরা মনে মনে প্রশ্ন করতে থাকো যে কিভাবে এটা বেরিয়ে আসছে, দেখো হয়ে যাবে, কারণ আহামরি কিছু শক্ত নেই। তো এখানে ক্রিয়া কোনটা? ছাড়লো। আমি কি প্রশ্ন করব? ট্রেনটি কোথা থেকে ছাড়লো, ক্রিয়াকে ধরে প্রশ্ন করতে হবে, ট্রেনটি কোথা থেকে ছাড়লো। তাহলে আমি কি উত্তর পাচ্ছি? হাওড়া থেকে। দেখো কোথা থেকে, প্রশ্নের মধ্যে এটা থেকে আসছে, তাহলে যখন থেকে এটা উহ্য আছে, প্রশ্নের মধ্যে এসে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অপাদান কারক। আর পরীক্ষায় কিন্তু অবশ্যই হাওড়ায় দাগ থাকবে, থাকলে যদি দাগ থাকে তাহলে তোমরা চোখ বুজে করে দেবে অপাদান কারকের শূন্য বিভক্তি, কারণ এখানে থেকে হইতে দেওয়া নেই, উহ্য আছে, তাই সেক্ষেত্রে থেকে হইতে অনুসর্গ এখানে হবে না, এটা মাথায় রাখবে। যদি থেকে হইতে থাকে এবং সেখান পর্যন্ত আন্ডারলাইন থাকে তবেই কিন্তু থেকে হইতে অনুসর্গ হবে, নচেত অনুসর্গ আমাদের লিখতে হবে না। যদি সেক্ষেত্রে বিভক্তি থাকে হাওড়ার সঙ্গে, সেক্ষেত্রে বিভক্তি লিখতে পারো। নেক্সট আমি এবার অপাদান কারকের ভাগের মধ্যে চলে আসবো, তোমরা এবার দেখে নাও। মুছছে, অপাদান কারকের প্রথম যে ভাগটার মধ্যে আসবো আমরা, সেটা স্থানবাচক অপাদান। স্থানবাচক অপাদান, বুঝতে পারছো? স্থানবাচক মানে কি, না কোনো একটা জায়গা বোঝাবে, কোনো একটা স্থান বোঝাচ্ছে। সেটা কিরকম জিনিস, না ধরো দিচ্ছি হাওড়া থেকে রওনা হলাম, সরি এখান থেকে এটা বাদ চলে গেছে, হাওড়া থেকে রওনা হলাম,
তাহলে বন্ধুরা এখানে প্রশ্ন করি যে কোথা থেকে রওনা হলাম। তাহলে পরীক্ষায় যদি দাগ দেয় হাওড়া থেকে, যদি দাগ দেয়, নচেত যদি হাওড়ায় দেয়, ঠিক আছে, থেকে আছে বাক্যের মধ্যে, তাহলে আমি প্রশ্ন করব কোথা থেকে রওনা হলাম। উত্তরে কি পাচ্ছি আমি? হাওড়া থেকে। হাওড়া একটা স্থানের নাম, ওই বাক্যের মধ্যে থেকে আছে, তাহলে আমরা কি করব? লিখব স্থানবাচক অপাদান। যদি পরীক্ষা চায় কোন ভাগ তবেই লিখবে, না হলে লেখার কোনো প্রয়োজন নেই, পরিষ্কার লিখে দেবে অপাদান করা শূন্য বিভক্তি। যদি এই আন্ডারলাইনটা এখান পর্যন্ত থাকে তবেই কিন্তু আমরা লিখব থেকে অনুসর্গ, নচেত কিন্তু আমাদের থেকে অনুসর্গ লেখার কোনো প্রয়োজন নেই, শুধু লিখে দেবো অপাদান কারকের শূন্য বিভক্তি। এটুকু বোঝা গেল? দেখে নাও একবার। তাহলে এটা মুছছি বন্ধুরা। নেক্সট যে পয়েন্টটা আলোচনা করব বন্ধুরা, যে কালবাচক অপাদান। কালবাচক অপাদান, কালবাচক অপাদান এটা কি বন্ধুরা? না, যে অপাদান কারকের মধ্যে কোনো কালকে বোঝানো হচ্ছে বা কি বলবো, কোনো সময়কে বোঝানো হচ্ছে, তাকে আমরা বলবো কালবাচক অপাদান। কি বললাম? যে অপাদান কারকের মধ্যে কোনো সময় বা কালকে বোঝানো হচ্ছে তাকেই আমরা বলবো হচ্ছে কালবাচক অপাদান, বা সময় বা কালকে বোঝানো হচ্ছে। যেমন যদি বলি সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছে, সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছে, তাহলে বন্ধুরা দেখো পরীক্ষা আন্ডারলাইন এটা, তাহলে বৃষ্টি মানে এখানে কিন্তু কোনো, তোমরা মেয়ের নামও ধরতে পারো বা আকাশের যে বৃষ্টি সেই বৃষ্টি ধরলেও হবে। তো কখন থেকে বৃষ্টি পড়ছে? সন্ধ্যা থেকে। তাহলে একটা নির্দিষ্ট সময় বা কাল বোঝাচ্ছে যে অমুক সময় থেকে বৃষ্টি পড়ছে, অমুক সময় থেকে রাম পড়ছে, বা আকাশ থেকে বৃষ্টি পড়ছে অমুক সময় থেকে। তাহলে কোনো কিছু সময় বা কাল যখন বোঝাচ্ছে সঙ্গে কিন্তু থেকে আছে, তাহলে কিন্তু অবশ্যই কালবাচক অপাদান হবে, এটা মাথায় রেখো। এবং সময় অনেক আবার কিন্তু অধিকরণ করাও সময় আছে, তবে সেটা অন্য ব্যাপার, তখন যখন করাবো তখন সেটা বোঝাবো। তো এটা দেখে নাও, আমি পরবর্তী যে ভাগটা আছে মানে অপাদান কারকের, সেই ভাগটা আমি আলোচনায় নিয়ে আসবো বা আলোচনা আজকে করে দেবো, দেখে নাও। নেক্সট আমি যে আলোচনায় আসবো আজকে হচ্ছে পরের যে ধাপটা আছে আমাদের, সেটা হচ্ছে বন্ধুরা দূরত্ববাচক অপাদান। এটাও কিন্তু খুবই সোজা, বুঝতেই পারছো যে পয়েন্টের মধ্যে কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে। দূরত্ববাচক অপাদান ডিস্ট্যান্স বোঝাবে। যেমন যদি ডিস্ট্যান্স বলা হয় কিভাবে হবে? না, দূরত্ববাচক অপাদান বললে কিভাবে হবে দেখে নাও। না, দূরত্ববাচক অপাদান সেটা কিরকম জিনিস? ডিস্ট্যান্স বোঝাবে। তাহলে সেটা কিরকমটা হতে পারে? না, দিল্লি থেকে আমেরিকা অনেক দূর, কলকাতা থেকে দিল্লি অনেক দূর, এই ধরনের। আমি লিখলাম একটা যে কলকাতা থেকে দিল্লি অনেক দূর, কলকাতা থেকে সরি কলকাতা থেকে দিল্লি অনেক দূর। তাহলে বন্ধুরা এখানে দুটো জায়গার নাম বোঝাচ্ছে, দেখো একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে দিল্লি। তাহলে ডিস্টেন্স কোথা বোঝাচ্ছে? কোনটা থেকে? কলকাতা থেকে। এইটা এই পদ্মার সাহায্যে আমাদেরকে বোঝাচ্ছে ডিস্টেন্সটা কতটা। তাহলে কলকাতা থেকে হচ্ছে তোমার দূরত্ববাচক অপাদান, দেখে নাও একবার। নেক্সট আমি আসবো অবস্থানবাচক অপাদান বলে যে আমাদের ভাগটা রয়েছে, সেই অবস্থানবাচক অপাদানের ভাগটায় আমি আসছি, এটা বুঝলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা অবস্থানবাচক অপাদান। অবস্থানবাচক অর্থাৎ এটা কি জিনিস? না, যে মানে কর্তা বা কোনো বস্তু বা ব্যক্তি বা কোনো পশু পাখি তার অবস্থানটা কোথায়, সেই বেসিসে কিন্তু এই কারকটা হয় বা এই ভাগটা হয়ে থাকে। যেমন আমি যদি লিখি যে বাড়ির ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে স্টেশন দেখা যায়, বাড়ির ছাদ থেকে স্টেশন দেখা যায়, তাহলে বন্ধুরা আমার অবস্থানটা কোথায়? ধরো এখানে কর্তা উজ্জ্ব আছে, আমার বাড়ির ছাদ থেকে বললাম, তো এখানে কর্তা উজ্জ্ব আছে, তাহলে আমার এখানে অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে বন্ধু বাড়ির ছাদ থেকে বা বাড়ির ছাদ, আমার অবস্থান বাড়ির ছাদে।
তার মানে হচ্ছে আমি বাড়ির ছাদ থেকে স্টেশন দেখছি দাঁড়িয়ে, আমার অবস্থান কিন্তু বাড়ির ছাদে। তাহলে এক্ষেত্রে বাড়ির ছাদের হচ্ছে অবস্থানবাচক অপাদান। এটা কিন্তু তোমরা দেখো ভালো করে। পরের যে ভাগটা আছে, পরের ভাগটা আমি আসবো হচ্ছে তুলনাবাচক বা দূরত্ববাচক তুলনাবাচক বা তারতম্যবাচক অপাদান। মুছলাম। তো বন্ধুরা, হচ্ছে তুলনাবাচক অপাদান বা তারতম্য বাচক অপাদান। আচ্ছা, তুলনাবাচক বলতে কি বোঝায়? পার্থক্য, ডিফারেন্স, এর সঙ্গে ওর ডিফারেন্স। রামের থেকে শ্যাম বড়, অমুকের থেকে অমুক বেশি নম্বর পেয়েছে, ওর থেকে ও লম্বা, ঠিক আছে, এই হিসাবে। তাহলে আমি যদি লিখি রামের থেকে শ্যাম লম্বা, রামের থেকে শ্যাম লম্বা, তাহলে বন্ধুরা এখানে কিন্তু দেখো দুটো কর্তা আছে, রাম এবং শ্যাম, এবং সঙ্গে অবশ্যই একটা তুলনাবাচক পদ রয়েছে। সেই তুলনাবাচক পদটা কি? থেকে। এই থেকে পদটা দিয়ে কিন্তু ডিফারেন্স করে দেওয়া হচ্ছে কে লম্বা কে বেটে। তাহলে এখানে কি দেখছি? রামের থেকে শ্যাম লম্বা, মানে রাম শ্যামের থেকে একটু বেটে, এই জন্য বলা হচ্ছে যে রামের থেকে শ্যাম লম্বা। আর এই যে রামের থেকে, এই যে থেকে এখান থেকে কি করা হচ্ছে? এই থেকে পদের সাহায্যে কিন্তু আমাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে ও বেটে ওর থেকে, অর্থাৎ রামের থেকে হচ্ছে তুলনাবাচক অবদান। নেক্সট ভাগে আমি আসবো, সেটা হচ্ছে উৎপাদনবাচক অবদান। তার আগে তোমরা আবার দেখে নাও এটা বুঝলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা উৎপাদনবাচক অবদান। উৎপাদনবাচক অবদান, তাহলে বন্ধুরা এটা কি না? উৎপাদনবাচক অবদান বলতে আমরা কি বুঝি না? একটা বস্তু থেকে যখন আর একটা বস্তুর উৎপাদন হচ্ছে, তখন তাকে আমরা বলি হচ্ছে উৎপাদনবাচক অবদান। যেমন গম থেকে আটা হয়, ঠিক, চাল থেকে ভাত হয়। তাহলে আলটিমেটলি আমি যদি লিখি গম থেকে আটা হয় বন্ধুরা, তাহলে দেখো আটাটার উৎপাদন কি থেকে হচ্ছে? গম থেকে। তাহলে উৎপাদনটা কি থেকে হচ্ছে? গম থেকে। যেটা থেকে উৎপাদন হচ্ছে সেটা হবে উৎপাদনবাচক অবদান। কি বললাম? গম থেকে আটা হয়, আটাটা কি থেকে সৃষ্টি হচ্ছে? গম থেকে। তাহলে যেটা থেকে সৃষ্টি হচ্ছে সেটাই হবে উৎপাদনবাচক অবদান। সুতরাং গম থেকে হচ্ছে উৎপাদনবাচক অবদান। দেখে নাও, আমি পরের ভাগটায় আসবো। পরের যে ভাগ আসছে সেটা হচ্ছে ভীতিসূচক অবদান। তোমরা জানো যে অপাদান কারকের একটা বড় পার্ট হচ্ছে এই ভীতিসূচক অবদান। এটা মুছে দেওয়া হলো। আচ্ছা, পরে দেখো ভীতিসূচক অবদান, ভয় দীর্ঘই তয় হাস্যই। এর মানে কি? এ হচ্ছে কোনো কিছু থেকে ভয় পাওয়া বোঝালে তাকে আমরা ভীতিসূচক অবদান বলি। যেমন বাঘ থেকে ভয়, সাপ থেকে ভয়, হ্যাঁ, মেঘ ডাকা থেকে ভয়। তো আমি যদি লিখি বাঘের, যদি লিখি বাঘ থেকে সাবধান, তাহলে বন্ধুরা আমাকে কি থেকে সাবধান হতে বলা হচ্ছে? বাঘ থেকে, মানে ভীতিসূচক। বা যদি বলা হয় যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক আছে, এরকম একটা প্রবাদ বাক্য। বা বাঘ থেকে সাবধান, ভূত থেকে সাবধান, সর্প থেকে সাবধান, হ্যাঁ, বা মেয়েটি বাঘ থেকে ভয় পাচ্ছে, এরকম যদি দেওয়া হয়, যেটা থেকে ভয় পাচ্ছে সেই, যেটা থেকে পাচ্ছে সেই পদটাকে বলবো হচ্ছে ভীতিসূচক অবদান। তাহলে আমাকে এখানে কি থেকে সাবধান হতে বলা হচ্ছে? বাঘ থেকে। সুতরাং বাঘ থেকে হচ্ছে বন্ধুরা ভীতিসূচক অবদান। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের তোমার অপাদান কারকের ভাগগুলো। বন্ধুরা এটা একবার দেখে নাও বোর্ডটা, তার বোর্ডটা আমি মুছে দিচ্ছি। আশা করি তোমরা অপাদান কারকের ভাগটা বুঝতে পেরেছো, কিন্তু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আমি চেষ্টা করব যে আরও ভালো করে বোঝানোর। কমেন্ট বক্সে খারাপ দিক ভালো দিক, আবারও বলছি, ভিডিওর খারাপ দিক ভালো দিক, আমার খারাপ দিক ভালো দিক, বোঝানোর কোয়ালিটি খারাপ দিক ভালো দিক অবশ্যই জানিও। তাহলে কিন্তু খারাপ দিকটা জানিও, তাহলেও হবে। তাহলে এই ভিডিওটাকে আমি আরও ভালো করার, মডিফাই করার, উন্নত করার, বোঝানোর ধরনটাকে আমি একটু পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো।
তো আমি এটা মুছে দিলাম বন্ধুরা। আজকের ভিডিও আমার মূলত এই দুটো যে কারক, অর্থাৎ আগে যে বোঝালাম করণ কারক আর অপাদান কারক, এই করণ আর অপাদান এই দুটো কারক নিয়েই আজকে আমার যে ভাগগুলো বোঝানোর ছিল বুঝিয়ে দিলাম। আবারও বলছি, কমেন্ট অবশ্যই জানিও, খারাপ দিকটাই জানিও, কারণ আমি চেষ্টা করব আরও ভালো করার। সেই সঙ্গে ভিডিওটা বন্ধুরা আজ আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটিকে পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট করলে আমরা আরও ভিডিও বানাতে বা তৈরি করতে উৎসাহিত হই। এবং এই ধরনের ভিডিও আশা করি যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা অন্যান্য ক্লাসে পড়ছো 7, 6, 8, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কারো বিভক্তি এসে থাকে, তো আশা করি তাদের কাজে লাগবে। অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। সুতরাং এটাই বলার ছিল। এবং অবশ্যই বন্ধুদেরকে বলি গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, নমস্কার।